আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য পরিবেশিত। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল আর ইনজুরিয়াস টু হেলথ। গল্পের বেশ কিছু অংশ, সংলাপ এবং আবহ আপনাদের মনে নাড়া দিতে পারে বা বিপরীত প্রতিক্রিয়া সঞ্চার করতে পারে। এই ঘটনাগুলি সত্য নয়, শুধুমাত্র রোমাঞ্চকর পরিবেশ ও প্লট তৈরির জন্যই রচনা করা হয়েছে। যদি তেমন কোনো অংশ বা ঘটনার সাথে বাস্তবের মিল পান, তা নিতান্তই কাকতালীয়। আমরা আশা করব শ্রোতারা সংস্কার মুক্ত মনে গল্পটি উপভোগ করবেন। আমার সামনে এখন যারা দাঁড়িয়ে আছে, এমন রূপ কি কোনো পার্থিব শরীরের আদৌ থাকতে পারে? আচ্ছা, এরা সত্যি কি নরকের গভীর থেকে উঠে আসা কোনো পিশাচিনী, না স্বর্গের কোনো অপসরী? সত্যি অবিশ্বাস্য। ওরা ঘরে ঢুকে দাঁড়াতেই গোটা ঘরটা কোথা থেকে যেন এক অপূর্ব কান্তি দিব্য আলোয় ভরে গেল। এগুলো সব সত্যি না মায়া? মেয়ে দুটির শরীরকে যে পাতলা ফিনফিনে গোলাপি রঙের পোশাক আবৃত করে রেখেছে, তা থেকে শরীরের প্রতিটি বলিষ্ঠ বিভঙ্গি অত্যন্ত স্পষ্ট রূপে ফুটে উঠেছে। সুডৌল কোমর, স্তন দুটির বৃন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে ওই পোশাকটির উপর থেকেই। ঠোঁট দুটি টকটকে লাল এবং ঘন সোনালী কেশরাশি পিঠে আর বুকে এলিয়ে পড়েছে অবিন্যস্তভাবে। কেন চিন্তা করছো আর্থার? দেখো, এত ছটফট করে তুমি কি বা পাবে? আচ্ছা, আমাদের পেতে, নিজের করে পেতে তোমার ইচ্ছা করে না? আর্থার, এখানে ঢোকাটা সহজ, কিন্তু বেরোনোটা তো আমার প্রভুর হাতে। তিনি সর্বে সর্বা, রাজা, আমাদের রাজা। ছেড়ে দাও আমাকে, না হলে কি করবে তুমি? ভুলে যাচ্ছ এটা তোমার সভ্য আধুনিক এডিনবার্গের বাংলো নয়। এটা স্কটল্যান্ডের অভ্যন্তরে পাহাড়ি গিরিখাতের মধ্যে একটা লুকোনো ক্যাসেল, যেখানে তোমার সভ্য জগতের আইন চলে না, চলে অন্ধকারের প্রভু, আমাদের সম্রাটের আদেশ, যা মানতে তুমিও বাধ্য। না। হ্যাঁ আর্থার, আজ তোমার অভিষেক হবে প্রাণ দিয়ে, রক্ত দিয়ে। আজ থেকে তুমিও আমাদেরই একজন হবে আর্থার, আমাদেরই একজন হবে। হ্যাঁ, ডরথি, ও এটা তুমি ঠিক করলে না আর্থার। প্রভু কিন্তু তোমায় ছাড়বে না, মনে রেখো আর্থার। প্রভু কিন্তু তোমায় ছাড়বে না, মনে রেখো আর্থার। আঁধারকে আমরা সবাই ভয় পাই। ভয় পাওয়ার একটা অন্যতম কারণ হল ওখানেই বাস সেই সব নরকের অনিষ্টকারী প্রাণীদের, অ্যান্টিক্রাইস্টদের, যারা পৃথিবীতে ঈশ্বরের বদলে বিস্তার করতে চায় শয়তানের সাম্রাজ্য। আর তার সম্রাট হলেন ড্রাকুলা, যে সহজেই রূপ পরিবর্তন করতে সক্ষম মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে, যে জীবনী শক্তি পায় রক্ত থেকে, টাটকা তাজা মানুষের রক্ত থেকে। আমাদের আজকের গল্পটি সেই রকম একটি ভয়ঙ্কর এক গল্প, যার মূল নায়ক আঁধার সম্রাট ড্রাকুলা। আমাদের আজকের গল্পটি ব্রাম স্টোকার কর্তৃক এপিস্টোলারি নভেল ড্রাকুলার ছায়া অবলম্বনে নির্মিত হলেও গল্পটির স্থান, কাল, পাত্র সবই আলাদা করা হয়েছে।
আজকের গল্প রচনায় ও নাট্যরূপে রয়েছে সোমদর্শী, গল্প পাঠ ও আর্থার আজুকার চরিত্রে অমিত, আংশিক গল্প পাঠ ও ডায়ানার চরিত্রে বর্ষা, অন্যান্য চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, পার্থ মুখার্জি, সোমদর্শী, দেবস্মিতা ও গীতিকা। শব্দ সংযোজন ও মাস্টারিংয়ে রিম্পা ঘোষ। বিশেষ আবহ নির্মাণে দীপ্ত ও শুভ্রকমল মুখার্জি। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি। এডিট, স্পেশাল এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স ও সমগ্র নির্দেশনায় সোমদর্শী এবং সূত্রধার আমি স্নেহাদ্রি। শুরু হচ্ছে আজকের নিবেদন, এক হাড় হিম করা গথিক ভয়ের গল্প, আধার সম্রাট। শুনতে থাকুন বন্ধুরা। এরপর আমি আর কিছু জানাতে পারবো কিনা জানি না। আমি মানসিকভাবে, শারীরিকভাবে বিপর্যস্ত, বিধ্বস্ত। এই কটা দিন যা যা আমার সাথে হয়েছে তা কোনো সুস্থ, স্বাভাবিক, সভ্য বা আধুনিক মানুষ বিশ্বাস করবে না হয়তো। কারণ আমার সাথে যা হয়েছে সচরাচর কারুর সাথে তা হয় না। এই কদিনে আমার জীবন আমূল পরিবর্তন ঘটে গেছে। জানি না আর কোনোদিন আমার নিজের স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। এডিনবার্গের আধুনিক ঝাঁ চকচকে জীবন এখন আমার কাছে স্বপ্ন বই কিছু নয়। সত্যি বলতে কি, আমি এই স্মৃতি নিয়ে আর কতদিন বেঁচে থাকবো সেটাই জানি না। আপাতত স্কটল্যান্ডের গ্রিনপেন রেঞ্জের নাম না জানা কোনো পাহাড়ের পাশে প্রকাণ্ড এক খাদের ধারে ঝুলতে থাকা একটা অন্ধকার ক্যাসেলের কোনো একটা ঘরে বসে আমি ডায়েরি লিখছি। জানি না এ ডায়েরি কোনোদিন কোনো সভ্য মানুষের হাতে পড়বে কিনা, আর পড়লেও বিশ্বাস করবে কিনা। আমি আর লিখতে পারছি না। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে কাঁধটার কাছে। আমাকে লিখতে হবেই। যা শুনেছি, যা দেখেছি তা যদি সত্যি হয় তাহলে সমূহ সর্বনাশ। জানি না কোথায় আবার সেই মূর্তিমান সর্বনাশ থাবা বসাতে গেছে। তাই সভ্য জগতের কাছে এই অন্ধকার জগতের কথা বলে যেতেই হবে, সাবধান করে যেতেই হবে। না হলে এই পৃথিবী শয়তানের বাসভূমিতে পরিণত হবে। মানুষকে বাঁচানোর জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য এটা আমায় করতেই হবে। আমি আর্থার আজুকা, বয়স 32 বছর। আমি তো নামই কেউ নই। তবে আমার পূর্বপুরুষ নাকি স্কটিশ সেনাবাহিনীতে অনেকদিন যুদ্ধ করেছিলেন। সেই কারণে আমার প্রপিতামহ স্যামুয়েল আজুকাকে এখনো স্কটল্যান্ডের মানুষ ও প্রশাসন মনে রেখেছে। কিন্তু আমার এই বংশের গৌরব সম্পূর্ণ ধূলিসাৎ করে দেয় আমার দাদু ও বাবা। সারাদিন নেশা আর বারবনিতাদের সাথে মেলামেশা করে দাদু অনেক কিছুই শেষ করে দিয়েছিলেন। আমার বাবাও তার বাবার পথ অনুসরণ করেছিল। তাই আমি ভূমিষ্ঠ হবার পর একটা 2 কামরার ছোট্ট বাড়ি আর এক টুকরো জমি ছাড়া কিছুই ছিল না। হয়তো আমি আর মা এইটুকু নিয়েই বাকি জীবনটুকু অনায়াসে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু মাত্র 12 বছর বয়সে মায়ের একটি কঠিন অসুখ হয়, যাতে আমার ভবিষ্যতের আশা, আকাঙ্ক্ষা সব কফিনবন্দি হয়ে গিয়েছিল। বাড়ি বিক্রির সিদ্ধান্ত সেই কফিনের উপর শেষ পেরেক মারা ছাড়া আর কিছুই মনে হয়নি আমার তখন। সবাই জানতো যে মায়ের যে রোগ হয়েছে সেটা গরিবের ঘরে হাতি পোষার সমসাময়িক। তবুও মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আর এই প্রবাদটাই সব কিছু শেষ করে দিল আমার। দেখতে দেখতে বছর ঘুরতে না ঘুরতেই মা ইহলোকের মায়া ত্যাগ করলেন। তার বছর খানেকের মধ্যেই বাবা কোথায় যেন চলে গেলেন। কিছু জানা যায়নি। প্রথমটাই খোঁজাখুঁজি করলাম, কিন্তু না, কিছুই হদিশ পেলাম না। ফলত আমি মাত্র 15 বছর বয়সের মাথায় অনাথ হয়ে গেলাম। এই বিশাল পৃথিবীর বুকে সম্পূর্ণ একা। সত্যি কথা বলতে দুর্ভাগ্য কোনোদিনই আমার পিছু ছাড়েনি। অতি কষ্টে আমি গ্র্যাজুয়েট হওয়ার পর সামান্য টাকা মাইনেতে একটা ল ফার্মে টাইপিস্টের কাজ শুরু করেছিলাম 23 বছর বয়স থেকে। জায়গাটা আমার বাসস্থান থেকে অনেকটা দূরে ছিল, স্কটল্যান্ডের এডিনবার্গ। চলছিল ভালোই,
কিন্তু এই যে বলেছিলাম না, দুর্ভাগ্য সেটা যে আমার চিরসঙ্গী। সে রাহুর মতো আমার পিছনে লেগেই আছে। মাত্র কয়েক বছর চাকরি করার পরেই ল ফার্মে মন্দা চলছে বলে অনেক কর্মীকে ছাঁটাই করে দিল, যার মধ্যে আমার নামটাও ছিল। আমি এখানে মানে স্কটল্যান্ডে একটা বাড়ি ভাড়া করে নিয়ে বসবাস করতাম। বাড়ির মালিক ভালো ব্যবহার করত মাসের প্রথম 10টা দিন। বাকি দিনগুলো আমাকে একটা অযাচিত অতিথি বলেই জ্ঞান করত। তবু এ বাড়ি আমি ছেড়ে যাইনি। আমি নির্বিবাদী মানুষ, সাথে পাচে থাকতাম না। সারাদিন কাজ আর রাতে বই পড়া নিয়ে কেটে যেত দিব্যি। কিন্তু গোল বাঁধল যখন আমার চাকরিটা গেল। নিজে বাড়িওয়ালা অযাচিত অতিথি বলে মনে করত, এবারে তার মেজাজটাও সপ্তমে চলে গেল। সময় মতো ভাড়া দিতে না পারে। এই করতে করতে প্রায় 3টে মাস কেটে গেল। তখন আমি না পেরেছি নতুন চাকরি জোটাতে, না পেরেছি বকেয়া ভাড়া শোধ করতে। সেদিনটার কথা আমার আজও মনে পড়ে। বস্তুত সেদিন থেকেই আমার জীবনে রাহুর প্রকোপ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। এখন শীতকাল চলছে, এখানে হাড়ে হাড় লেগে যাওয়ার মতো ঠান্ডা পড়লেও সেদিনে ঠান্ডা একটু কমই ছিল। আমার বাড়িটা ছিল শহর থেকে বেশ একটু দূরে, পাহাড় জলায় ঘেরা গ্রিনপেনে। এত দূরে বাড়ি নেওয়ার একটাই কারণ, ভাড়াটা কিছুটা কম। কিন্তু সেই টাকাটুকু দেওয়ারও সামর্থ্য ছিল না আমার চাকরিটা যাওয়ার পর। একদিন সন্ধেবেলায় কে দরজা খোলা আছে। তাই যে বলি, আচ্ছা বেয়াক্কেলে লোক তো তুমি। হ্যাঁ, এই নিয়ে 2 মাস হয়ে গেল, একটা টাকা দেওয়ার নাম নেই। হচ্ছেটা কি? আপনি তো জানেন চাকরিটা, তারপরে এরকম শরীর খারাপ, কি করি বলুন তো? তা তুমি কি করবে তুমি জানো। আমি কি খয়রাতি খুলে বসে আছি নাকি? হ্যাঁ, কতদিন সহ্য করব? কতদিন? আর কটা দিন সময় দিন, আমি কথা দিচ্ছি। রাখো তো তোমার কথা। আজ দেবো কাল দেবো করে 3 মাস কাটিয়ে দিলে। দেখো, হয় এখনই টাকা দাও, না হলে এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। এখন কোথায় যাব? শরীরের এই পরিস্থিতি, এই ঠান্ডায় বেঘরে মরবো যে। প্লিজ আর কটা দিন। কটা দিন কেন? আমি 1 মুহূর্ত আর থাকতে দেব না তোমায়। বেরো তো তুই, বেরো তুই ভাই, এখনই বেরো। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল বাড়িওয়ালা। স্কটল্যান্ডের শীতকালের হাড় জমানো ঠান্ডায় বাড়ি থেকে বিতাড়িত হয়ে স্থান হলো আমার গ্রিনপেনের জলা জঙ্গলে ভরা পাহাড়ি নির্জন রাস্তায়, ঘন কুয়াশায় ঢাকা খোলা রাস্তায় নিচে। কি করব, কোথায় যাব, কিচ্ছু জানি না। এই পাহাড়ি ঠান্ডায় আর হাড় জমানো শোঁশো ঠান্ডা হাওয়ার মধ্যে গায়ে একটা পাতলা সোয়েটার ছাড়া কিচ্ছু নেই। আমার সাথে যে পোশাক পরিচ্ছদ বা আসবাব ছিল কিচ্ছু দিল না। বলল ওগুলো বেচে পয়সা তুলবে। তখন রাগ, বিরক্তি, অবসন্নতায় বিষণ্ণ মুখে বসে পড়লাম রাস্তার পাশের পাইন গাছটার তলায়। জানি না এই দুর্ভোগ কোনোদিন কাটবে কিনা, তবু যদি কাটে বা সুযোগ আসে, এই প্রতিকূল পরিস্থিতিতে আমার সাথে ঘটা সমস্ত অন্যায়ের যোগ্য জবাব বা শাস্তি দেব। আমি না পারলেও প্রভু যিশু নিশ্চয়ই দেবেন সে শাস্তি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে বিষণ্ণ মুখের সামনের দিকে দৃষ্টি রাখলাম। দেখলাম স্থানে স্থানে পাহাড়ি খাঁজে বাড়িগুলোই আলো জ্বলছে না এই রাত্রিতে। রাস্তায় নেই কোনো জনপ্রাণী। এই দুর্গম পরিবেশে কেই বা থাকবে, এক পাহাড়ি নেকড়ে ছাড়া। এই অঞ্চলে ওরা আছে প্রভূত পরিমাণে। পূর্ব দিকে বেশ খানিকটা দূরে রয়েছে স্কটল্যান্ডের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দ্য বেন বা বেন নেভিস। গ্রিনপেন রেঞ্জের এই সবচেয়ে দুর্গম পর্বতটির পাদদেশে আছে ওক, ফার, বিচ আর ম্যাপেলের জঙ্গল। মধ্যে মধ্যেই সেই জঙ্গল থেকে ভেসে আসছে হাড়হীন করা আওয়াজ, পাহাড়ি নেকড়ের ডাক। গভীর রাতে ওরা এদিকে চলে আসে মাঝে মাঝে। তাই এই জায়গায় বসে থাকলে ওই মানুষ খেকুন নেকড়ের হাতে বেঘরে প্রাণটা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রমাদ গুনলাম, এভাবে এখানে বসে থেকে অকালে জীবনটা খোয়াবো না। রাত
কাটানোর জন্য একটা ব্যবস্থা করতেই হবে। ঘষতে ঘষতে রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে চললাম। সামনে জলা আছে, আর সেই জলার পাশ দিয়ে একটা সরু পায়ে চলা পথ পাহাড়ে গিয়ে মিশেছে। সামান্য পোশাক গায়ে কাঁপতে কাঁপতে যখন পাহাড়ের গায়ে একটা ফোকরে আশ্রয় নিলাম, তখন সারা পার্বত্য অঞ্চল ও জলাভূমি ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেছে। আমি নিজেকে গুটিয়ে নিয়ে কোনো রকমে অন্ধকার গুহায় আশ্রয় নিয়ে বসলাম। একটাই বিষয়ের অপেক্ষা, কোনো ক্রমে সকাল হলেই নতুন কিছুর সন্ধান করতে হবে। এভাবে তো আর দিনের পর দিন কাটানো যায় না। এরকম একটা দুর্ভোগে শরীরে পড়তে হবে কোনোদিনও কল্পনা করিনি। অন্ধকারে চোখ শুয়ে এসেছিল। চারিদিকে তাকিয়ে দেখলাম একবার, নিকষ অন্ধকারের দেওয়াল আর ঘন কুয়াশার চাদর আমার দৃষ্টিপথ অবরুদ্ধ করে রেখেছে। চোখে তেমন কিছুই দেখতে না পেলেও আমার শ্রবণেন্দ্রিয় জানান দিচ্ছিল এই গুহায় আমি একা নই। পারিপার্শ্বিক পরিবেশের বিভিন্ন পাহাড়ি জন্তু বা রাতচরা পাখির শরীরে উপস্থিতি এটা নয়। এর গা আর মুখ থেকে বেরোচ্ছে বিভৎস বোটকা গন্ধ, আর গড়গড় গর্জন থেকে স্পষ্ট বোঝা যায় আর কেউ নয়, পাহাড়ি উপত্যকার সবচেয়ে হিংস্র ও বিভৎস প্রাণী নেকড়ে। কথাটা উপলব্ধি হওয়া মাত্রই মাথাটা পিছন দিকে ঘোরালাম। পিছনে হালকা কুয়াশার মধ্যে রাতের আকাশের অত্যন্ত সামান্য অবয়ব চোখে পড়ল, আর সেই পাতলা সিলুয়েটের মধ্যে চার পেয়ে অবয়বটা আকাশের দিকে মুখ তুলে ডেকে উঠল তীব্র সুরে। সাথে সাথে আশেপাশে থাকা বাকি নেকড়ের দলও ডেকে উঠল হাড় হিম করা স্বরে। এরপর সভয়ে দেখলাম ঘন কুয়াশার আস্তরণ ভেদ করে এগিয়ে আসছে দুটো আগুনের ভাটার মতো চোখ। আমার শরীরে তেমন কোনো শক্তিই নেই যে উঠে পালিয়ে প্রাণ রক্ষা করব। বোধহয় এরকম কোনো শিকারের জন্যই বসেছিল ওত পেতে। সামনে অসহায় চলৎ শক্তি রহিত এই সহজলভ্য শিকার দেখে লোভে জিভটা ঝুলে পড়েছে। ভূমি উদ্রেককারী ভয়ঙ্কর বোটকা গন্ধটা আরো তীব্রতর হয়ে উঠেছে জিভ দিয়ে অনবরত ঝরে পড়া লালার জন্য। আমি জমে কাঠ হয়ে গেছি এই পরিস্থিতিতে। চিৎকার করার শক্তিও যেন হারিয়ে ফেলেছি আমি। প্রাণীটা লোলুপ দৃষ্টিতে আমার চারদিকে ঘুরতে লাগলো। একসময় পিছনের পাটা মুড়ে লাফ দেওয়ার জন্য উদ্যত হতেই আমার হৃদকম্প উপস্থিত হল। মনে হলো আমার সমস্ত স্নায়ুগুলো বিদ্রোহ করে উঠলেও শরীর যেন অবশ হয়ে আছে। আমার চারিদিকে চেতনার সব আলো নিভে এসে কেবলমাত্র ওই দুটো জ্বলন্ত নির্নিমেষ চোখের উপর স্থির হয়ে রয়েছে। মৃত্যুকে এত সামনে থেকে কোনোদিন দেখিনি, অনুভব করিনি। আমার জ্ঞান লুপ্ত হচ্ছে, বাঁচার কোনো আশা নেই। এইভাবে আমার প্রাণটা বোধহয় হারাতে হলো। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু নিষ্ফল সে আশ। না না, একটা ক্ষীণ আশা আছে। হ্যাঁ আছে, ওই তো একটা দীর্ঘদেহী অবয়ব নেমে এসেছে পরিত্রাতা রূপে। আর সেই মুহূর্তের মধ্যেই দরজার দৌড় থেকে একটা হ্যাঁচকা টানে ওই নেকড়েটাকে বার করে ফেলে দিল পাথুরে জমিতে। নিচে জলার মধ্যে একটা পরিত্রাহী চিৎকার করে উঠল নেকড়েটা। সাথে সাথে গোটা পার্বত্য উপত্যকা কেঁপে উঠল পাহাড়ি নেকড়ের সমস্বর আর্তনাদে। অবচেতনে বুঝতে পারলাম এ ডাক সাথীর ডাকে সাড়া দেওয়ার জন্য নয়, ভয়ে আর্তনাদ করার। কিন্তু কেন সে বোঝার অবস্থা আমার তখন ছিল না। শুধু জ্ঞান হারানোর আগে দুটো চোখের নির্নিমেষ দৃষ্টি আমার চোখে পড়েছিল। সে চোখের রং লাল, টকটকে লাল। না না, উঠো না, শুয়ে থাকো। একটা অপরিচিত কণ্ঠস্বরে আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম একটি প্রায় অন্ধকার ঘরে শুয়ে আছি আমি। অতি কষ্টে উঠে বসতে গিয়ে বুঝলাম সে শক্তি আমার শরীর থেকে অন্তর্হিত হয়েছে আপাতত। সারা শরীর ও মাসেলগুলো ব্যথায় টাঁটিয়ে ছুঁচ হয়ে আছে। আমি অতি কষ্টে বললাম, আমায় কে এখানে নিয়ে এলো? কে নিয়ে এলো?
তোমায় এখানে আমাদের এক অত্যন্ত প্রিয় মানুষ নিয়ে এসেছে এবং বলে গেছে যাতে আমরা তোমার বিশেষ যত্ন রাখি। কে কে সেই মহানুভব ব্যক্তি যে আমার এই উপকার করলো? সে তুমি সময় হলেই জানতে পারবে। এখন তুমি বিশ্রাম নাও। এখানে তোমার বিশেষ যত্নের দায়িত্ব আমাদের দুজনের। আপনাদের নাম কি? আমাদের নাম আমার নাম ডরোথি, আর ওর নাম লুসি। আমার নাম লুসি। এই বাড়িটা কোথায় ঠিক বুঝতে পারছি না। কে নিয়ে এসেছে সেটাও নয়। সেই দুই ভদ্রমহিলা ডরোথি আর লুসি সকাল থেকেই নেই। অন্তত আমি তো দেখতে পাইনি তাদের। সকাল বলছি কারণ ঘুলঘুলি দিয়ে যে হালকা আলো এসে পড়েছে ঘরের মধ্যে, বেশ সকাল বলেই মনে হচ্ছে। শরীরটা এখন একটু ভালো লাগছে। রাতে কি খেয়েছিলাম সেটা মনে পড়ল না। হয়তো খুব সম্ভবত ওয়াইন হবে। বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই পায়ের তলায় চোখ পড়ল, আর পড়া মাত্রই বুকটা ছ্যাঁত করে উঠল। একটা বয়স্ক মানুষ এক দৃষ্টিতে আমার দিকেই চেয়ে আছে। চোখের মণিগুলি অস্বাভাবিক রকমের স্থির, যেন কোনো মরা মানুষের চোখ। আমি কোনো রকমে সোজা হয়ে বসতেই সেই মূর্তিটার মধ্যে স্পন্দন দেখা দিল। সে চেয়ার ছেড়ে উঠে এসে গম্ভীর স্বরে বলল, ফ্রেশ হয়ে নিন, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। বাথরুমটা আপনার পিছন দিকের ঘরের মধ্যে রয়েছে। আপনার নামটা জানতে পারি? লোকটি চলে যাচ্ছিল। আমার প্রশ্ন শুনে ঘুরে দাঁড়ালো আর তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখল। এমন একটা ভাব যেন কোনো নিষিদ্ধ বস্তুর হদিশ জানতে চেয়েছি। কোনো উত্তর না দিয়ে সে চলে গেল। আমি মেঝেতে পা দিয়ে বুঝলাম এই পাথরের মেঝে আর বাড়িটাও পাথর দিয়েই তৈরি, যার সিলিংগুলো 4 মানুষ সমান উঁচু। ঘরে যে 1 মানুষ সমান লোহার গড়াদওয়ালা জানালাটা আছে সেটা দেখলাম বন্ধ আছে। আমি এগিয়ে গিয়ে সেটা খুলে দিতেই আমি অবাক হয়ে গেলাম। এই কোথায় আছি আমি? এ বাড়ির অবস্থান পাহাড়ি খাদের একদম ধারে, ও এই জানালার নিচে গভীর কুয়াশাবৃত খাদ, নিচে ওক, ফার, বীচ গাছের বিস্তীর্ণ জঙ্গল, যার আশেপাশে কেন যতদূর চোখ যায় কোনো জনবসতি নেই। বাড়ি আর ঘরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে কেউ যেন আমায় এক ধাক্কায় 100 কি 150 বছর পিছিয়ে দিয়েছে। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। সাথে সাথেই সেই অচেনা রক্ষাকর্তার প্রতি শ্রদ্ধাবনত মনোভাবে চিড় ধরতে শুরু করলো ধীরে ধীরে। এই কোথায় নিয়ে এসে রেখেছে ওই অজ্ঞাত ব্যক্তি? সারা বাড়িতে তো কোথাও বাইরে যাওয়ার কোনো রাস্তা তো নেই। তবে আমি কি করব এখন? এইসব চিন্তা করছি এমন সময়। বৃথা চেষ্টা করছেন। এখানে ঢুকলে আর কেউ বেরোতে পারে না যতক্ষণ না প্রভু আদেশ দিচ্ছেন। তার আদেশ বিনা এখানে একটি কাজ, এমনকি নিঃশ্বাস নেওয়াও নিষিদ্ধ। অহেতুক সময় নষ্ট না করে ব্রেকফাস্টটা করে নিন। কিন্তু কিন্তু আপনার নামটা? কোনো কথা সে বলল না, চলে গেল দরজাটা ভেজিয়ে রেখে। আমি ধীরে ধীরে পাশের ঘরে গেলাম। এটা আগের ঘরের থেকে অপেক্ষাকৃত ছোট ঘর। বাথরুমে চোখে মুখে জল দিলাম। ঠান্ডা জলের ঝাপটায় নার্ভ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো। বেশ ফ্রেশ লাগলো। আয়নায় নিজের দিকে তাকাতে গিয়েই থমকে গেলাম। গোটা ঘরে কোথাও একটা আয়না নেই কেন? অদ্ভুত তো। বাথরুমে আর শোবার ঘরে তো আয়না থাকেই, কিন্তু এখানে সেই নিয়মের ব্যতিক্রম দেখে যার পর নয় অবাক হলাম। বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে বিছানার পাশে টেবিলে দেখলাম বাটার টোস্ট, 2টো ডিম সেদ্ধ আর 1 কাপ ব্ল্যাক কফি রয়েছে।
কফি থেকে ধোঁয়া উঠতে দেখেই বুঝলাম এইমাত্র এটা তৈরি করে সেই অদ্ভুত লোকটি রেখে গেছে। আমি কোনো কথা না বলেই খাবারটা হাতে তুলে নিয়ে খেতে শুরু করলাম। অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে বেশ খিদে পেয়ে গিয়েছিল। আমি খাবারগুলো খেয়ে নিয়ে সামনের দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। এটা একটা ক্যাসেল বলে মনে হলো, কারণ এর আর্কিটেকচার আর গথিক প্যাটার্ন এখন আর ততটা দেখতে পাওয়া যায় না। বিশাল বিশাল ঘর আর করিডোরগুলোয় তাক লাগানো নকশা সত্যি তারিফ করতে হয়। তবে এই নকশা যে কোনো সাধারণ নকশা নয়, বিভিন্ন অজানা চিত্র আর নানা চিহ্নমালা এটা প্রমাণ করে যেটা আর যাই হোক কোনো শুভ উদ্দেশ্য নিয়ে এই চিত্রলিপি তৈরি করা হয়নি। ভালো করে দেখলাম, অদ্ভুত চিত্র, আর মূলত একটা প্রাণী একটা একটা মানুষের ধরে ছাগলের মুখ বসানো, আর ডান হাতে একটা অদ্ভুত মুদ্রা, পা দুটো ছাগলের। ছবিটা দেখলেই এক মন অবসাদ আর বিষণ্ণতা সারা মনকে আচ্ছন্ন করে দেয়। আর খ্রিস্ট ধর্মের মানুষ একে ভালো করে চেনে। গাটা শিরশির করে উঠল। সামনে গিয়ে দেখলাম বেশিরভাগ ঘরই তালা বন্ধ। দিনের মিষ্টি সূর্যে আলো কচিত কদাচিৎ ফাঁক ফোকর দিয়ে আসছে, কিন্তু অধিকাংশ জায়গায় অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর কিসের যেন একটা সোঁদা সোঁদা গন্ধ। বর্ষার দিন মাটি ভিজে গেলে অনেকটা এরকম গন্ধ পাওয়া যায়। তবে আমি বাড়ির কোনো জায়গায় বাইরে বেরোবার দরজা দেখতে পেলাম না। সারা বাড়িটা কেমন অন্ধকার গোলক ধাঁধার মতো। আমি অনেক কষ্টে এদিক ওদিক ঘুরে এ দেওয়াল ও দেওয়াল হাতড়াতে হাতড়াতে ফিরে এলাম নিজের ঘরে। ভালো লাগলো না, বিষাদে ভরে আছে মনটা। আবার যেন ক্লান্তিটা ঘুরে আসতে চাইছে। ঘুমিয়ে পড়েছিলাম অঘরে, তাই কখন দুপুর পেরিয়ে সন্ধে নামতে চলেছে আমি বুঝতে পারিনি। চোখ রগড়াতে রগড়াতে উঠে দেখি বেড সাইডে আমার টেবিলের উপর দুপুরের খাবার ঢাকা দেওয়া রয়েছে। খিদে পেয়েছিল তাই সেই খাবারটা খেয়ে নিলাম। এদিকে দ্রুত অন্ধকার হয়, সাথে সাথেই পরে হাড় জমানোর মতো ঠান্ডা। শরীর এখন অনেকটাই সুস্থ, হাতে পায়ে স্বাভাবিক বলও ফিরেছে। ঠান্ডা মাথায় ভাবতে বসলাম, কি করব এবার? এখানে তো আর দীর্ঘদিন থাকতে পারবো না, বা সেই ইচ্ছেও আমার নেই। সর্বোপরি এখানে সবটাই যেন কেমন কেমন, কোনো কিছুই নেই, যেন স্বাভাবিক নয়। সবটাই আমাকে দেখানোর জন্য, বিশ্বাস করানোর জন্য, যা স্পষ্ট আরোপিত বলে মনে হয়। কোনো রহস্য যেন প্রবলভাবে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে আমার কাছ থেকে। এমন একটা অজানা রহস্য যা আছে এক অদৃশ্য কুয়াশার অন্তরালে। যে কোনো মুহূর্তে সেই রহস্য মূর্ত হয়ে ফুটে উঠবে চোখের সামনে। কিন্তু সেটা কি, ভালো না মন্দ? ভালো বলে তো মনে হচ্ছে না। এখানে আশা স্তক সে কথাই আমার মনে হয়েছে প্রতি মুহূর্তে। কিসের এত গোপনীয়তা? কি লুকোনোর চেষ্টা হচ্ছে এখানে? আচ্ছা, এখানে কোনো বাইরে যাওয়ার দরজা নেই কেন? কারা এরা? কি বা এদের পরিচয়? আমাকে এভাবে আটকে রেখে জামাই আদর করারই বা কি মানে? না না না, কোনো নিশ্চয়ই কোনো দুরাভিসন্ধি রয়েছে। জানতে হবে, আমাকে পুরোটা জানতে হবে। হঠাৎ একটা তীব্র চিৎকারে তন্দ্রাটা ছুটে গেল। এমনিতেই আমি এখানে আসার পর অজানা কারণেই খুব ঘুম পায় সবসময়। তবু এইরকম একটা পরিস্থিতিতে চুপ করে থাকতে তো পারি না। এক লাফে বিছানা থেকে নেমে ছুটলাম ঘরের দরজার দিকে। হঠাৎ লুসি এসে আমার পথ আগলে দাঁড়ালো। কঠোর স্বরে বলল, এ কি, কোথায় যাচ্ছেন আপনি? ওই একটা মেয়ের গলা শুনলাম এইমাত্র। ও কি নাম? নাম? নামে কি এসে চায় মিস্টার রাজুকা? আপনি আমাদের এই ক্যাসেলের স্পেশাল গেস্ট, সো রিল্যাক্স। কিন্তু আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে? নিয়ে আসা হয়েছে আপনার ভালোর জন্যই। মিস্টার রাজুকা, কেন ভুলে যাচ্ছেন?
আপনাকে যদি ওই অবস্থায় তুলে না নিয়ে আসতেন আমাদের মাস্টার, তাহলে আপনি হয় ঠান্ডার জন্য মারা পড়তেন, না হলে ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাদের পোষা নেকড়ে ভুলবশত ছিঁড়ে খেত। কিন্তু এটা কোন জায়গা? মানে ঘরের বাইরে বেরোবার কোনো রাস্তা নেই কেন? আমরা বাইরের পৃথিবী থেকে নিজেদের আলাদা করে রাখতে চাই বলে। ভালো এটাই হবে আপনিও বিনা প্রশ্নে এখানে থাকুন। অহেতুক কৌতূহল না আমি, না ডরথি, না আমাদের মাস্টার কেউই পছন্দ করি না। সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। আমি অসহায় আর নিষ্ফল আক্রোশে দরজাটা টানতে লাগলাম, কড়াঘাত করলাম। নিষ্ফল চেষ্টা, দরজা বন্ধ হয়ে গেছে। এবার আমি স্পষ্ট বুঝতে পারছি এরা আমাকে এমনি এমনি এখানে নিয়ে আসেনি। নিশ্চয়ই এদের কোনো দুরভিসন্ধি রয়েছে, বাইরের জগতের সাথে যোগাযোগ রাখতে চায় না। কিন্তু কেন? এরা যোগাযোগ না রেখে থাকতে পারে কি করে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই কোনো। অন্তত আমার চোখে তো পড়ছে না। মানুষের সহজাত প্রবৃত্তির বাইরে সে যা দেখতে পায় অনেক সময় সেটাই যে ঠিক তা কিন্তু নয়। যেমন এটা, প্রথমে যখন আমায় তুলে নিয়ে এসেছিল এরা, ভেবেছিলাম সত্যিই আমার নতুন জীবন দিল বোধ হয়। কিন্তু ক্রমশ যেসব আমার সামনে প্রতিনিয়ত ঘটে চলেছে, না, এগুলো স্বাভাবিক লক্ষণ তো নয়। পালাবার চেষ্টা করা ব্যর্থ এখানে, কারণ ক্যাসেলের একদিকে, মানে ওই জানালা দিয়ে যতটুকু দেখা যায়, গভীর খাদ সেখানে। ওখানে লাফ দিলে তো নিশ্চিত মৃত্যু। তাহলে আপনার সব চেষ্টা এখানে ব্যর্থ হবে মিস্টার আর্থার। এখান থেকে বেরোবার রাস্তা কেবল আমরা কয়েকজনই জানি। কেন আমায় এখানে বন্দি করে রেখেছেন আপনারা? কেন? হোয়াই? কেন চিৎকার করছেন? এই শব্দ শোনার মতো কোনো প্রাণী এখানে নেই যে। বেটার হয় আপনি চুপচাপ এখানে থাকুন। কেন থামবো? আমি কি আপনাদের কেনা গোলাম? এখনো নন, এখনো নন মিস্টার আর্থার। কিন্তু একদিন আপনি নিজেই চাইবেন গোলাম হতে, আমার গোলাম হতে, শয়তানের গোলাম হতে। যখন আপনি এই জীবনটা চাইবেন না, বিরক্ত হয়ে যাবেন, ছটফট করবেন, তখন আপনাকে আমি মুক্তি দেব একটাই শর্তে। আমাকে আপনার প্রভু বলে মেনে নিতে হবে। না যদি মানি, কি করবেন আপনি? না মেনে আপনি যাবেন কোথায় মিস্টার আর্থার? আমার কোনো তাড়া নেই, তবে দীর্ঘ সময়ও আপনাকে আমি দিতে পারবো না। আর একান্তই যদি না মানেন, তাহলে যদি না মানি, বলুন, স্পিক আউট ইউ ডেভিল। রাইট, রাইট ইউ আর মিস্টার আর্থার। ডেভিল, শয়তানের পূজারীকেও তো ডেভিল বলে, তাই না মিস্টার আর্থার? হ্যাঁ, তাই আমিও ডেভিল, নিষিদ্ধ প্রথার রাজা, অন্ধকারের রাজা, আধার সম্রাট, আধার সম্রাট। তার পরের দৃশ্যটা দেখার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। দেখলাম ওই বিশাল মানুষটা দেখতে দেখতে একটা বিশাল ডানাওয়ালা বাদুড়ে পরিণত হলো। কি কুৎসিত ভয়ঙ্কর সে দৃশ্য! তারপর কোথা থেকে ঠিক বুঝতে পারলাম না, দরজার পেছনে অন্ধকার ফুঁড়ে সেই বাদুড়টা এসে জড়িয়ে ধরল সেই মেয়ে দুটি, অর্থাৎ ডরথি আর লুসি। তাদের গায়ে একটা সামান্য সুতো পর্যন্ত নেই,
সম্পূর্ণ নগ্ন। দেখলাম তারা দুজনে সেই বিশাল বাদুরটাকে জড়িয়ে ধরে কামার্ত স্বরে বলছে, মাস্টার, প্লিজ মাস্টার, ওই মানুষটাকে আমাদের দুজনকে দিয়ে দিন, প্লিজ প্লিজ মাস্টার। প্লিজ মাস্টার, প্লিজ। ওই শরীরের প্রতিটা শিরা ধমনীর মধ্যে দিয়ে বয়ে যাওয়ার তাজা রক্তের গন্ধ পাচ্ছি আমি। প্লিজ মাস্টার, প্লিজ। এখনো নয় ডিয়ার, সময় আসবে, তোমরাই তো ওকে আমার দাসে পরিণত করবে। কিন্তু একটু সময় দাও ডিয়ার, একটু সময় দাও। মিস্টার আজুকা, কি করবেন ভেবে দেখুন। আমাদের মতো মুক্ত হয়ে স্বাধীন জীবন যাপন করবেন, না ওই সার্ভেন্টের মতো যে আপনাকে খাবার সার্ভ করে তার মতো মরে নিচে থাকবেন? হ্যাঁ, ডিসাইড করুন। বেশি সময় নেই কিন্তু। হ্যাঁ, বলতে বলতেই সেই দুজন নগ্ন নারী মূর্তিকে জড়িয়ে ধরে দেওয়ালে ক্রমে পিছোতে পিছোতে দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি 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 ড্রাকুলার পাল্লায় পড়েছি, রক্তচোষা ভ্যাম্পায়ার বজ্রমুষ্টির মধ্যে। এরা তো প্রকৃতই শয়তানের পূজারী, বা হয়তো সেই নরকের শয়তান, সাক্ষাৎ লুসিফার। তবে শেষ কথাটা কি যেন বলল সে, সার্ভেন্টের মতো মরে বেঁচে থাকা। অর্থাৎ এই তিনজন ভিন জগতের প্রাণী হলেও এই সার্ভেন্টটি এখনো জীবিত, ওর কিছু হয়নি। এদের ভয়ঙ্কর মায়ায় বশীভূত হয়ে আছে মাত্র। মানে এখনো সব আশার আলো নিভে যায়নি, একটা ক্ষীণ সূত্র এখনো আছে এই ইহ জগতের নরক থেকে মুক্তি পাওয়ার জন্য। তার মানে আমাকে অপেক্ষা করতে হবে, ধীরে সুস্থে সঠিক পদক্ষেপ আর সুযোগের জন্য। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয়নি আমায়। সে সুযোগ এলো পরের দিনই। ব্রেকফাস্ট যখন দিতে এলো লোকটি, চেপে ধরলাম তার হাত, জোর করে আটকে রেখে পাহাড় প্রমাণ দরজাটা বন্ধ করে দিলাম শত নিষেধ সত্ত্বেও। মরলে মরবো, কিন্তু হাত পা গুটিয়ে নিঃসহায় হয়ে বসে থাকতে আমি রাজি নই। এটুকু জানি, এই জীবগুলো কেবল বেরোয় রাতের আঁধারে, ভোরবেলায় তারা ঘুমিয়ে থাকে নিজেদের কবরের মধ্যে। এখন ওরা চাইলেও এদিকে আসতে পারবে না। এই মোক্ষম সুযোগ। দরজাটা বন্ধ করে গটগট করে লোকটির দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলাম, কে তুমি? কেন তুমি এভাবে এখানে বন্দী হয়ে আছো? সে কথা আপনাকে বলতে আমি বাধ্য নই, সরুন, যেতে দিন আমায়। কথার উত্তর না দিয়ে তো তোমার ছাড় নেই। কি বলবে? ওরা আমাদের মেরে ফেলবে? হ্যাঁ, আমি তো রেডি। জেনে বুঝেই করেছি, আমি মরলে কেউ খোঁজও নেবে না, হয় এসপার নয় ওসপার। আর বাকি রইল তোমার কথা, তুমি তো মরেই বেঁচে আছো। আমার কথা শুনে সে চমকে উঠল। সে বিশ্বাস করতে পারেনি আমি এতটা ভিতরের খবর জানতে পারবো। আমি তখন মরিয়া হয়ে উঠেছি। এই লোকটি আমার বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি। আর একটা জানোয়ারও অস্তিত্ব সংকটে পড়লে হিংস্র হয়ে ওঠে, আর আমি তো একজন মানুষ। আমার কথাগুলো কিছু বুঝে উঠতে না পেরে শূন্য দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইল। বলো, কেন তুমি এখানে বন্দী হয়ে আছো? কেন তুমি এখানে ওদের বশ্যতা স্বীকার করো? বলো। আমার মেয়ের জন্য। কিন্তু কিন্তু আমার হাতেও বেশি সময় নেই। যে কোনো মুহূর্তে ড্রাকুলার করাল খড়গ নেমে আসবে আমার ওপর। ডরোথি আর লুসির মতো আমার মেয়ে ডায়নাকেও চায় ওই শয়তান নিজের স্ত্রী করতে, আর বিস্তার করতে চায় শয়তানের সাম্রাজ্য। কি হয়েছে বলতে পারো আমায়? আমার নাম অ্যান্টনি।
থাকতাম লন্ডনের একটা ছোট্ট জায়গায়। আমার মেয়ে ডায়ানাকে আপনি দেখেননি, দেখলে বুঝতে পারতেন সহজাত সৌন্দর্য কাকে বলে। ছোটবেলায় মাকে হারিয়েছিল ডায়ানা, তাই ওই মা মরা মেয়েটার সমস্ত পৃথিবীটাই ছিলাম আমি। মাত্র 18 বছর বয়সেই ডায়ানাকে এমন সুন্দর দেখতে হয়েছিল যে লন্ডনের তাবড় তাবড় লোকেরা চাইতো ওকে নিজের করে পেতে। আমি একজন খুব সাধারণ কেরানির কাজ করতাম। মোটমাট ছিমছাম ভাবে চলে যেত আমাদের জীবন। একদিন ডায়ানা একটি ছেলেকে নিয়ে এসে আমার সাথে পরিচয় করিয়ে দিল। ছেলেটির নাম ছিল এডমান্ড। ওরা বলল একে অপরকে নাকি ভালোবাসে। আমি প্রথমে কিন্তু কিন্তু করলেও পরে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যাই। শুভ দিন থেকে চার্চে প্রভু যিশুর সামনে ওদের 4 হাত এক করে দিয়ে চোখের জল লুকিয়ে প্রাণাধিক প্রিয় মেয়েটাকে বিয়ে দিলাম। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটলো। গন্ডগোলটা বাঁধল কয়েকদিন বাদে, যখন ওরা হানিমুনে গেল স্কটল্যান্ড। ওরা এখানে আসার পর থেকে প্রায় 3 মাস কেটে গেলেও যখন লন্ডনে ফিরল না, তখন আমি চিন্তায় পড়লাম, ব্যাপারটা কি? এতদিন কি করছে ওখানে ওরা? 4-5 মাস কেটে গেলে পর মনে অনেক দুশ্চিন্তা নিয়ে আমি একদিন এখানে চলে এলাম ওদের খুঁজতে। স্কটল্যান্ডের কোথায় এসেছিল সেটা জানতাম, তাই সেই অনুযায়ী সে জায়গার সমস্ত হোটেলে খোঁজ করলাম। খুঁজতে খুঁজতে একটা নিতান্তই কম দামি সরাইখানার মালিকের কাছে জানতে পারলাম এই 2 জন কাপল নাকি প্রায় 4 মাস আগে এসেছিল। কয়েকদিন থেকে একদিন সন্ধ্যাবেলায় কোথায় যেন চলে যায়। সরাই মালিক বেশ অবাকই হয়েছিলেন, কারণ ওরা যে জায়গায় যাওয়ার কথা বলে বেরিয়েছিল জায়গাটাকে সবাই এড়িয়ে চলত। সাক্ষাৎ নরক বলে গণ্য সেই স্থান থেকে ওদের কাছে এসেছিল আশ্চর্য ইনভিটেশন। সদ্য বিবাহিত ওই দম্পতিকে নাকি 3 রাত 2 দিনের একটি হানিমুন ট্রিটের অফার করা হয়েছিল সেই ইনভিটেশনে। এখানে আসার পর যা হয়েছিল সেটা আমি কল্পনা করলে ভয়ে রক্ত হিহিম হয়ে আসে। পুরো ঘটনাটাই শোনা আমার মেয়ের কাছ থেকে। ওর কাছে যেটা শুনেছি তাতে এটা বুঝতে পেরেছিলাম কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছিল ওরা। গ্রিপমেন রেঞ্জের এই গিরিখাতটায় ঢোকার মুখে আমাদের 2 জনকে নামিয়ে দিল সেই ক্যারেজটা। ক্যারেজের চালকের মুখে দেখেছিলাম এক ভয়ঙ্কর ভয়ের আভাস। চেষ্টা করেছিল আমাদের আটকানোর, যাতে আমরা ওখানে না যাই। কিন্তু আমাদের কি হয়েছিল তখন আমরা জানতেই পারিনি। একটা স্বপ্নের মধ্যে আটকে ছিলাম যেন। ক্যারেজটা চলে যেতেই বুঝেছিলাম এই জায়গার ভয়ঙ্করতা। ঠান্ডা কনকনে হাওয়ার শো শো শব্দ ছাড়া কিছুক্ষণ কিচ্ছু শুনতে পেলাম না। সামনে একটা জঙ্গল চোখে পড়ল। রাতের অন্ধকারে সেই জঙ্গল থেকে শুনতে পেলাম নেকড়ের হিম শীতল ডাক। ওই ডাক আমি জীবনে ভুলতে পারবো না। বুঝলাম একটা ঠান্ডা স্রোত ধীরে ধীরে নেমে যাচ্ছে আমার শির দাঁড়াবে। কমফোর্টারটা একটু ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে আমি এডমন্ডের হাতটা শক্ত করে ধরতেই একটা বিষয় অনুভব করলাম। হঠাৎ এডমন্ড কেমন একটা যেন করতে লাগলো। ভাবলাম ও বোধহয় এই ভয়ঙ্কর পরিবেশটা দেখে হয়তো ভয় পেয়েছে। যেহেতু আমি ওর পেছনে দাঁড়িয়েছিলাম তাই ওর মুখটা দেখতে পাচ্ছিলাম না। আমি সামনে এসে ওর মুখের দিকে চাইতেই ভয়ে বিস্ময়ে চমকে উঠলাম যেন। এ কে দাঁড়িয়ে আছে আমার সামনে? এ তো আমার চেনা এডমন্ড নয়। চোখ দুটো অসম্ভব লাল, ঠোঁটের দুপাশ দিয়ে ভয়ঙ্কর সাপদের ন্যায় বেরিয়ে এসেছে 2 কৃন্তক দাঁত।
হাত পা দেহের গঠনে যেন বহু পরিবর্তন এসেছে। আর লক্ষ্য করলাম যে ক্লোকটা ও পড়েছিল সেটা পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে গেছে। আমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো ভ্যাম্পায়ার। শব্দটা শুনে এতক্ষণে বোধহয় সম্বিত ফিরল লোকটার। তারপর ওই কঠিন মুখে ফুটে উঠল একটা ভয়ঙ্কর হাসি। হাসতে হাসতে বলে উঠল, চিনতে পারছো না তাই না মাই ডিয়ার ডায়ানা? এখন থেকে তুমি এখানেই থাকবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাসেলটা, ওটাই তোমার থাকার জায়গা। চলো ডিয়ার, আমার সাথে চলো। না না, আমি 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 যাব না, আমি যাব না। কে তুমি? কে তুমি? আর আমার এডমন্ড কোথায়? ও আমার হাজবেন্ড। ওকে ওকে ফিরিয়ে দিন, আপনি আপনি ওকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। ডিয়ার ডায়ানা, এডমন্ডের কাজ ফুরিয়েছে, তাই ও ফিরে গেছে আবার নিজের জায়গায়। ও আমার অনুগত, তাই আর প্রতিটি অনুগতকে তো তার মাস্টারের কথা শুনতে হবে, তাই না? ওর কাজ ছিল তোমাকে আমার কাছে পৌঁছে দেওয়া। ব্যাস, ওর কাজ শেষ, তাই আবার নিজের জায়গায় ফিরে গেছে। এবার আমার সাথে চলো। না 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 না, আমি আমি কোথাও যাব না তোমার সাথে, কোথাও না, কোথাও না, আমি কোথাও যাব না। চিৎকার করলেও এখানে তোমার এই মিষ্টি গলার আওয়াজ শোনার মতো কেউ নেই যে। ওখানে গেলে তুমি কি না পাবে? অপার সুখ, ঐশ্বর্য, ক্ষমতা। শুধু আমাকে তোমার প্রভু বলে স্বীকার করে নাও, নিলেই আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার আরো দুজন সুন্দরী স্ত্রীর সাথে রেখে দেব। তাদের মতো তোমার কাজ হলো সন্তানকে জন্ম দেওয়া, আমার সন্তানকে জন্ম দেওয়া। আমি চাই এই পৃথিবীতে অন্ধকার কায়েম থাকুক, প্রতিষ্ঠিত হোক শয়তানের সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে রাজ করবে তোমরা তিনজন, মাই থ্রি বিলাভড ওয়াইভস। আর তখন কেউ ওই ঈশ্বরের পূজা করবে না, জিসাসের উপাসনা করবে না। তখন মানুষ থাকবে আমার দাস হয়ে, আর আমি হব তাদের প্রভু, সম্রাট, আধার সম্রাট, আধার সম্রাট। আমি ওর ওই রূপ দেখে ভয়ে সিঁটিয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত এভাবে আমার জীবন শেষ হবে? আমাকে একটা পশুর সাথে থাকতে হবে, আর জন্ম দিতে হবে ওর সন্তানদের, মানে মানে ভ্যাম্পায়ারদের। আমি সারা জীবন প্রভু যিশুর উপাসনা করে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত এ কোন পরীক্ষার মধ্যে ফেললেন তিনি? না না, এ কিছুতেই হতে পারে না। আমি আমি কিছুতেই ওর সাথে থাকবো না। লোকটার দিকে দেখলাম, ও আমার দিকে দেখছে না। আমি চুপি সারে পেছনে ঘুরে ছুটতে শুরু করলাম। পালাতে হবে আমাকে, আমাকে অনেক দূরে পালাতে হবে। দূর থেকে ওই লোকটার হাসির শব্দ শুনতে পেলাম। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে প্রাণপণে ছুটতে লাগলাম। কতক্ষণ ছুটেছিলাম জানি না। সামনে একটা গুহা দেখতে পেয়ে হাঁপাতে হাঁপাতে লুকিয়ে পড়লাম ভিতরে। কিন্তু আমি জানতাম না, এখানেও আমার দুর্ভাগ্য আমার পিছু ছাড়েনি। গুহার মধ্যে ঢুকতেই হঠাৎ কিছুর একটা বোটকা গন্ধ নাকে ধাক্কা মারল। কিসের গন্ধ ঠিক ঠাহর করতে পারলাম না, বা পারলেও সেদিকে ভ্রুক্ষেপ করার মতো মানসিক অবস্থা আমার তখন ছিল না। আমার তখন একটাই চিন্তা, যেভাবে হোক, যে করে হোক, ওই শয়তান রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। কয়েক মুহূর্ত পর বুঝলাম আমার সে চেষ্টা বৃথা। গুহার সামনের ফাঁকা অংশ দিয়ে তখন রাতের আকাশ আর
গোল থালার মতো চাঁদটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠান্ডা হিমেল হাওয়ায় আমার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছিল। চুপচাপ পাথরের আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে গিয়ে দেখলাম গুহার সামনে আমার দৃষ্টিপথ অবরুদ্ধ করে দাঁড়িয়ে আছে এক বিকট দর্শন চতুষ্পদ প্রাণী, যার কালো শিলুলয়েরটা জানান দিচ্ছে সে একটা ভয়ঙ্কর হিংস্র জানোয়ার যে এসেছে আমারই গায়ের কণ্ঠে। এমন সময় সে ঘাড় উঁচু করে আকাশের দিকে মুখ তুলে হিম শীতল কণ্ঠে ডেকে উঠল। নিস্তব্ধ রাত্রে সে ডাক প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল গোটা গ্রিমপেন জলাভূমির জনহীন অন্ধকার চরাচর জুড়ে। নেকড়ে, আর তারপরেই আরো একটা বিশাল ডানাওয়ালা নিশাচর কোনো জীব উড়ে এসে দাঁড়ালো সেই গুহার দরজায়। ভয়ে কাঁপতে কাঁপতে দেখলাম সেই নেকড়ে বাঘটি লোকটির পায়ে লুটিয়ে পড়ল ছোট্ট একটা বিড়াল ছানার মতো। লোকটা হাসতে হাসতে পরম স্নেহ বসে তার মাথায় গায়ে হাত বোলাতে বোলাতে আমার উদ্দেশ্যেই বলে উঠল, বৃথা চেষ্টা করছো মাই ডিয়ার, কেন বুঝতে চাইছো না? এইখানে আমার হাত থেকে বাঁচতে চট করে কেউ পারে না। এখানে যা কিছু ঘটে আমার ইচ্ছায় ঘটে। আমি যেটা চাই সেটাই হয় ডায়ানা, কারণ আমি এখানকার প্রভু, সম্রাট। এসো, ধরা দাও, না হলে আমার ভয়ঙ্কর চেহারা তুমি যে সহ্য করতে পারবে না। এসো, আমার কাছে এসো। স্নায়ুর উপর এই চাপ আমি আর নিতে পারছিলাম না। কথাগুলো শুনতে শুনতে বুঝতে পারলাম আমি ক্লান্ত। অবসন্ন শরীরটা আর আমার সঙ্গ দিতে পারছে না। ধপ করে শুয়ে পড়লাম সেখানে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরেছিল তখন বুঝলাম আমি ড্রাকুলার ক্যাসেলের কোনো একটা চোরা কুঠুরিতে বন্দিনী। না, এখনো পর্যন্ত কোনো ক্ষতি করেনি ড্রাকুলা। খবর পেয়ে আমাকে এখানে ডেকে এনেছে ওই শয়তান। লোভ দেখিয়ে বলেছে যদি ডায়ানা প্রভুত্ব স্বীকার করে স্ত্রী রূপে ওর ভ্যাম্পায়ার সন্তানদের জন্ম দেয় তবে আমি নাকি পাবো প্রচুর ঐশ্বর্য ও ক্ষমতা, আর যদি না দেয় আমাদের দুজনের এমন অবস্থা করবে যা হবে নাকি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক। আগামী 31শে ডিসেম্বর সেই দিন। সেদিন যদি আমি আমার মেয়েকে রাজি না করাতে পারি, জানি না কি হবে, জানি না। আমি সবটা শুনলাম এক বিপদগ্রস্ত পিতার অসহায় করুণ এক গাথা। এ কদিন ও নিজেও বেরোনোর পথ খোঁজার চেষ্টা করেছে যেভাবেই হোক মেয়েটাকে উদ্ধার করার, কিন্তু পারেনি। বলা ভালো, সাহসে কোলায়নি। বেরোলেও মুক্তি পাবে তা তো নয়, কারণ ক্যাসেলের বাইরে রয়েছে ভয়ঙ্কর হিংস্র নেকড়ের দল, যারা ছড়িয়ে রয়েছে গোটা গ্রিমপেন জলাভূমির চারিদিকে অতর্কিত হানাদারের মতো। আমি স্থির হয়ে খাটে বসে মাথায় হাত দিয়ে ভাবলাম কি করা উচিত এই পরিস্থিতিতে। তখন কিছুই মাথায় আসছিল না। অস্থিরভাবে ঘরের চারিদিকে পায়চারি করতে করতে হঠাৎ খাবারের প্লেটের দিকে নজর পড়ল আমার। সাথে সাথে চকিতে একটা বুদ্ধি খেলে গেল। আমি তাড়াতাড়ি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানকার খাবার দাবার কোথা থেকে আসে? জানি না, প্রতিদিন সকালে দেখি নিচে একটা বন্ধ দরজার সামনে প্রতিদিনের খাবার সবজি রাখা আছে। সেই দরজাটা খোলার বহু চেষ্টা করেছি, পারিনি। আমাকে একবার নিয়ে যেতে পারো সেই দরজার কাছে? আমরা জানতাম এখন কেউই আমাদের সামনে হঠাৎ এসে উপস্থিত হবে না, কারণ এখন দিনের আলো রয়েছে। ভ্যাম্পায়াররা হলো মূলত নিশাচর, রাতের প্রাণী। বেশ কিছুটা
এদিক ওদিক লম্বা করিডোর সিঁড়ি পেরিয়ে নিচে নেমে এসে দাঁড়ালাম দরজার সামনে। তারপর ভালো করে দেখলাম দরজাটাকে। বিশাল একটা কাঠের তৈরি সিংহদ্বার, যার ওই পারে কি আছে সেটা জানা এখন অসম্ভব। ভালো করে পরীক্ষা করলাম, সামান্য সরু সুতোর মতো আলোর রেখাও আসছে না ওই দরজা ভেদ করে। কিন্তু কি জানি কেন হঠাৎ আমার দৃঢ় বিশ্বাস জন্মালো, বাঁচতে হলে এই দরজাকে খুলতেই হবে আমাদের। অ্যান্টনির সাথে ঘরে ফিরে এলাম। জিজ্ঞাসা করতে ভুলিনি ওর মেয়ে ডায়ানা কোথায় আছে। দেখেও এসেছি, কিন্তু ওকে দেখে কষ্ট হচ্ছে খুব। কোনো সুন্দর পুতুলকে যদি অবহেলা ভরে কোনো ধুলি মলিন জায়গায় ফেলে রাখলে যে দশা হয়, ডায়ানার অবস্থা অনেকটা ওই রকম। কিন্তু এটা বুঝেছি, এই জায়গাটা থেকে উদ্ধার পেতে হলে আমাদের তিনজনকে একসাথে জোটবদ্ধ হয়ে থাকতে হবে, এবং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করবে সেটা আর কেউ নয়, সেই ডায়ানাই। ডায়ানাকে যেখানে রাখা হয়েছে তার পাশের ঘরেই রয়েছে সেই মূর্তিমান বিভীষিকা, আধার সম্রাট ড্রাকুলা। দিনের বেলাতে তার কোনো শক্তিই থাকে না, বন্দী হয়ে থাকে একটা 8 ফুট বাই 3 ফুটের কফিনে। ঘরটায় দিনের বেলাতেও নিশ্চিত্র অন্ধকারে ঢাকা থাকে। যেখানে রয়েছে সেই কফিনটা, শুধু সেই কফিনটাই নয়, সাথে রয়েছে আরো 2খানা কফিন, যেখানে রয়েছে ডরোথি আর লুসি। আমি আর অ্যান্টনি যখন অতি কষ্টে ড্র্যাকুলার কফিনের ভারী ঢাকনাটা খুললাম, চমকে উঠেছিলাম আমরা। চোখ দুটো বন্ধ থাকলেও সেই বন্ধ চোখ মুখের কি বিভৎস সম্মোহনী শক্তি! আমরা কয়েক মুহূর্তের জন্য স্থাণু হয়ে গিয়েছিলাম। ঠোঁটের কোণে কোনো হতভাগ্যের তাজা রক্ত তখনও লেগেছিল। আর ওই ভয়ঙ্কর হিম শীতল মুখাবয়বের দৃশ্য সহ্য করতে পারলাম না আমরা। সশব্দে ডালাটা বন্ধ করে কিছু সান্ত্বনা বাক্য ও তাকে উদ্ধারের অপরিকল্পিত আশ্বাসবাণী ডায়ানার কাছে উচ্চারিত করে ফিরে এসেছি। জানি না কি হবে। এইমাত্র আর্থার আর আমার বাবা কাসেল থেকে বেরিয়ে গেলেন। আমাকে অভয় দিয়ে গেছেন যদিও, যাতে আমি ভয় না পাই। কিন্তু এই এত বড় কাসেলে সম্পূর্ণ একা থাকা যে কি ভয়ানক নরক যন্ত্রণার শামিল, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কিন্তু এই কষ্ট যে আমায় করতেই হবে, আমাকে আমাকে আমার স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। সাহসে ভর করে নজর রাখতে হবে চারিদিকে। এই ক্যাসেল হলো স্বয়ং শয়তানের বাসভূমি, যেখানে প্রভু যিশুর পবিত্র আশীর্বাদ বর্ষিত হয় না, যেখানে ঈশ্বরকে প্রতিষ্ঠিত করতে গেলে মাতা মেরির পরম স্নেহাবেশে ঢেকে দিতে হলে আমাকে শক্ত থাকতে হবে। তবেই ওই শয়তান অ্যান্টিক্রাইস্ট ড্রাকুলা শাস্তি পাবে। ব্যাপারটা কি করে ঘটলো, অর্থাৎ আর্থার আর আমার বাবা কি করে এই ক্যাসেল থেকে বেরোতে পারলো, সেটা বলি। আমার মেয়াদ আর মাত্র 2 দিন। আজ 29শে ডিসেম্বর। এই গোটা পরিকল্পনাটা করেছিল আর্থার নিজে। সে কোনোভাবে হয়তো বুঝতে পেরেছিল এই জায়গা থেকে বেরোনোর একমাত্র পথ হলো ওই দরজা, যা বোধহয় বাইরে থেকে বন্ধ থাকে। দিনে ওই একবারই খোলা হয় যখন এই ক্যাসেলে জীবিত পার্থিব লোকেদের জন্য খাবার আসে। কেউ না কেউ তো আছে যে খাবার দিয়ে যায়, আর সে নিশ্চয়ই খাবার দেয় ভোরের দিকে সূর্যের আলো ফোটার পর, কারণ এই অঞ্চলে কোনো জীবিত পার্থিব শরীর থাকে না। সে সময়টা হলো অন্য জগতের প্রাণীদের জেগে থাকার সময়। প্রতিদিন রাতে আমার বাবা খাবার পরিবেশন করার পর সেই খাবার নিজে তদারক করে খাইয়ে আসতো ডরোথি আর লুসি। প্রতিদিন রাতের বেলা তাদের যে রূপ আমি দেখতাম, সেটা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের রূপ হতে পারে, সেটা বিশ্বাস করতে কষ্ট হতো। মনে হতো
তারা যেন সুযোগের অপেক্ষা করছে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু কোনো অদৃশ্য নিষেধের বেড়াজাল তাদের সেই ইচ্ছের পথ অবরুদ্ধ করে রেখেছে। আমি জানি কে সেই নিষেধ করেছে। ড্রাকুলা। সে যদি একবার ছাড় দেয় তাহলেই আমাদের শেষ করে দেবে ওই দুজন মিলে। রাতের খাওয়ার পর কখন যে আমরা ঘুমের কোলে ঢলে পড়তাম সেটা বুঝতেও পারতাম না। সেদিন রাতে আমরা সকলেই কম খাবার খেলাম। আর্থার সমস্ত খাবার গলায় আঙুল দিয়ে বমি করে তুলে দিয়েছিল যাতে রাতে জেগে থাকতে পারে। আর্থারের মুখেই শুনেছিলাম ওর ঘরের জানালা থেকে রাতে ও লুকিয়ে স্পষ্ট দেখেছিল কাসেলের ভেতর থেকে তিনটে বিশাল ডানাওয়ালা বাদুড় নাকি উড়ে গিয়েছিল দূর আকাশের অন্ধকারের দিকে। কাসেল যখন ফাঁকা বোঝা গেল তখন আর্থার বহু কষ্টে ঘুম ভাঙিয়েছিল আমাদের দুজনের। কিন্তু কোনো একটা অজানা মাদক জাতীয় কিছু শরীরে থাকার জন্য বারবার শরীর অবসন্ন হয়ে পড়ছিল। তবু আমরা দমে যাইনি। লক্ষ্য এখন একটাই, এই কাসেল থেকে বেরোতেই হবে, যেভাবেই হোক। ভোর হওয়ার বহু আগেই আমরা সেই সিংহ দরজার সামনে এসে লুকিয়েছিলাম। আর্থার আর আমার বাবা দরজার দুপাশে, আর আমি দরজার সোজাসুজি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কতক্ষণ এভাবে কাটলো আমি জানি না। ভোর হবার কিছু আগেই ওই ভ্যাম্পায়াররা যে ফিরে আসবে সেটা জানতাম। ফিরে ওরা নিঃশব্দে ঢুকে পড়ে ওদের জন্য নির্দিষ্ট করে রাখা কাঠের কফিনে। তাই আমরা সাহসে ভর করে অপেক্ষা করে রইলাম দরজাটা খোলার জন্য। যদি সত্যি কেউ দরজা না খোলে, এমন আশঙ্কা যে আমাদের সবার মনে মাঝে মাঝে উকি দেয়নি সেটা নিশ্চিত করে বলতে পারি না। আমরা কায়ে মনোবাক্যে প্রভু যিশুকে স্মরণ করে যাচ্ছিলাম। হয়তো প্রভু আমাদের সহায় ছিলেন, তাই হঠাৎ দরজার ওপার থেকে কোনো গাড়ির ও তারপরেই সিংহ দরজার লাগানো তালা খোলার আওয়াজ হলো। তবে জোরে নয়, অত্যন্ত মৃদু স্বরে। আমরা সকলে টান টান হয়ে রইলাম। কিছুক্ষণ বাদে একটি জিপসি স্থানীয় লোক দরজা খুলে বাজারের ব্যাগটা নামিয়ে রাখতে গিয়েই তার চোখ পড়ল আমার দিকে। আমি যথেষ্ট সুন্দরী হলেও কয়েকদিনের অমানসিক কষ্টে আমার শরীরে নানা কালির দাগ পড়েছিল। কিন্তু সেই জিপসিটি আমার ওই কালিমা লিপ্ত মাধুর্যেই কিছুক্ষণের জন্য বিহ্বল হয়ে তাকিয়ে রইল আমার দিকে। আর এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলাম আমরা। প্রথমে আর্থার আড়াল থেকে বেরিয়ে নিমেষে লোকটার পেছনে গিয়ে চেপে ধরল লোকটার গলা। তারপর আমার বাবা বেরিয়ে এসে মাথায় একটা লাঠির বাড়ি মারতেই লোকটা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দেরি করা যাবে না। লোকটার আনা হর্স ক্যারেজের পেছনে লোকটার জ্ঞানহীন দেহটা ফেলে দ্রুত বেগে অদৃশ্য হয়ে গেল ওরা। ক্যাসেলের বাইরে যে দরজাটা লোকটা খুলেছিল সেটা সাধারণ লোকের পক্ষে দৃষ্টিগোচর হওয়া শুধু দুঃসাধ্যই নয়, এক প্রকার অসম্ভবও বলা চলে। কারণ দরজাটা একটা সুড়ঙ্গের মধ্যে লুকানো অবস্থায়, যেখানে দিনের বেলাতেও আলো খুব অল্পই আসে। ক্যাসেল থেকে বেরিয়ে গাড়ি ছুটিয়ে দিলাম। কপাল ভালো, সুড়ঙ্গটা এক প্রকার সোজা বলা যায়, কোনো চোরা গলি নেই এদিক ওদিক। তাই গাড়ি করে আমরা বেশ কিছুক্ষণ চলার পর সুড়ঙ্গের মুখ দেখতে পেলাম। কি করতে হবে তার পরিকল্পনা আগে থেকেই আমাদের করা ছিল। তাই পরিকল্পনা অনুযায়ী আজকের মধ্যেই আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে ফিরে আসতে হবে এখানে। কারণ ডায়ানা সম্পূর্ণ একাকিনী রয়েছে ক্যাসেলের মধ্যে। দিনের বেলা হয়তো কিছু হবে না, কিন্তু সাবধানের মার নেই, যদিও এখন প্রভু যিশুই রক্ষক। সুড়ঙ্গ থেকে বেরোনোর পর আমি জিপসি স্থানীয় লোকটার চোখে মুখে জল দিয়ে বহু কষ্টে জ্ঞান ফেরালাম। ঘটনার আকস্মিকতায় বেশ ঘাবড়ে গিয়েছিল সে
এবার জ্ঞান ফেরার পর দুজন লোক তাকে মারতে উদ্যত হয়ে আছে। এটা দেখে সে এক প্রকার ভয়ে কোণঠাসা হয়ে পড়ল। আমি লাঠির আগায় একটা ধারালো পাথর বেঁধে পাথরের ছুঁচালো দিকটা ওর গলার দিকে তাক করে কঠিন স্বরে লোকালয়ে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করলাম। ভয়ে সে অতি সহজেই সে রাস্তা বলে দিল, কিন্তু আমাদের বিশ্বাস ছিল না, কারণ ড্রাকুলার অনুচর এত সহজে কিছু বলে দেবে সেটা এক প্রকার ভাবা দুঃসাধ্যই ছিল। তাই লোকটাকে পুনরায় আমাদের সাথে বন্দি করে লোকালয়ে নিয়ে গেলাম। কিন্তু দেখলাম লোকটা মিথ্যে বলেনি। দূর থেকে লোকালয়ে দৃশ্যমান হতেই অপেক্ষাকৃত ফাঁকা জঙ্গুলে জায়গায় লোকটার হাত মুখ বেঁধে ফেলে রেখে আমরা বেরিয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত বস্তুর সন্ধানে। আজ সেই দিন, অভিশপ্ত 31শে ডিসেম্বরের ভয়ঙ্কর রাত। বর্ষ শেষের সাথেই আমার জীবন প্রদীপ নিভে গিয়ে ড্রাকুলার সঙ্গিনী হয়ে এক জীবন্ত পিশাচে রূপান্তরিত হতে হবে, না সেই আগের জীবন ফিরে পাব, আজ রাতেই সেটা জানা যাবে। চিন্তা, ভয়ে আর উৎকণ্ঠায় গত রাতে দু চোখের পাতা এক করতে পারিনি। আমরা তৈরি আছি ঠিক, কিন্তু আদৌ কি সেই উপাচার যথেষ্ট আমাদের জীবন বাঁচানোর পক্ষে? জানি না। কি হলো ডায়ানা, এখনো কি তুমি ঠিক করে উঠতে পারলে না? কি করবে? সময় যে প্রায় শেষ। তোমার তো দুজন স্ত্রী আছে, তাহলে কেন তুমি আমার জীবনকে নষ্ট করতে চাইছো? ছেড়ে দাও না আমায়। মুক্তি দেওয়ার হলে তোমাকে অনেক আগেই ছেড়ে দিতাম ডায়ানা। যখন দিইনি তখন আমার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, সেটা বুঝতেই পারছো। আমার দুই স্ত্রীর একজন সন্তানও বাঁচেনি, কেন সেটা জানি না। বুঝতে পেরেছি ওদের উপর ভরসা করলে আমার সাম্রাজ্য বিস্তার কোনো দিনই হবে না। এসো আমার কাছে, এসো ডায়ানা, এসো। না 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 না, আমার কাছে এসো না, ছেড়ে দাও প্লিজ, প্লিজ ছেড়ে দাও। লিভ মি প্লিজ, লিভ মি, লিভ মি। তুমি সুন্দরী, অত্যন্ত সুন্দরী। যারা তোমার মতো সুন্দরী হয় তাদের আমি যথেষ্ট সম্মান করি। এবার সামান্য বুদ্ধির পরিচয় অন্তত দাও। এসো, এসো আমার কাছে। সামান্য একটু কষ্ট করলেই অপার ক্ষমতা এবং ঐশ্বর্যের মালকিন হবে তুমি। এসো, এসো আমার কাছে, এসো। ড্রাকুলা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার কাছে। আমি ভয়ে সিঁটিয়ে গেলাম। না, যেভাবে হোক আমাকে পালাতে হবে। ওই মূর্তিমান শয়তানকে সামনে এগিয়ে আসতে দেখে তীর বেগে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ভুলে গেলাম আর্থারের পরিকল্পনার কথা। যখন মনে পড়ল তখন বুঝলাম এবারে আমার ড্রাকুলার হাত থেকে বাঁচার আশা অত্যন্ত ক্ষীণ। ড্রাকুলা, ডরোথি আর লুসি বুঝতে পেরেছিল হয়তো অ্যান্টনির সাথে আমার বোধহয় কোনো সলা পরামর্শ চলছে, তাই শেষ মুহূর্তে ওকে কোথায় রেখেছে বুঝতে পারছিলাম না। মন আমার সবসময় খুঁতখুঁত করে চলেছিল। আমি যা যা জোগাড় করেছি আদৌ কি তা দিয়ে কাজ হবে? যদি সফল না হই, 3-3টে জীবন আবার ডুবে যাবে এই ক্যাসেলের অন্ধকারের অতলে। সে যাই হোক, চেষ্টা করতেই হবে, যেভাবেই হোক চেষ্টা করতেই হবে। এমন সময় বন্ধ দরজার ওপার থেকে একদম নিঃশব্দে ডরোথি আর লুসি দরজা ভেদ করে ঘরে ঢুকে পড়ল। সূক্ষ্ম শরীর, তাই কোনো বাধাই ওদের কাছে বাধা নয়। ওদের শরীর দেখে ক্ষণিকের জন্য আমি হকচকিয়ে গেলাম। বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। এমন রূপ কোনো পার্থিব শরীরের কি আদৌ থাকতে পারে? কারা এরা? সত্যি কি নরকের গভীর থেকে উঠে আসা কোনো পিশাচিনী, না স্বর্গের কোনো অপ্সরী? ওরা ঘরে ঢুকে দাঁড়াতেই
কোথা থেকে যেন এক অপূর্ব কান্তি দিব্য আলোয় ঘর ভরে গেল। এগুলো সব সত্যি না মায়া? ডরথি আর লুসির শরীরের পাতলা ফিনফিনে গোলাপি রঙের পোশাক, যেটা থেকে শরীরের সব খাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সুঢল কোমল স্তন দুটির বৃন্ত সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে পোশাকটির ওপর থেকেই। ঘন সোনালি কেশরাশি পিঠে আর বুকে এলিয়ে পড়ছে। ওই মোহময়ী অপসরীতুল্য রূপ দেখে আমি ভুলে গেলাম আমি কোথায় আছি, কে আমি, কি আমার পরিকল্পনা। এই রূপ দেখে তোমার লোভ হচ্ছে আর্থার? কেন চিন্তা করছো? এসো, আমার কাছে এসো, আমাকে তাহলে নিজের করে পাবে। আমি যেন এক উদ্ভ্রান্ত পতঙ্গের মতো ওই ডরথি নামক আগুনের মোহময়ী রূপের প্রতি ভয়ঙ্করভাবে আকৃষ্ট হয়ে পড়লাম। ঠিক কি করতে হবে ভুলে গেলাম। ডরথি ধীরে ধীরে সেই অপরূপ রূপের লালিত্য বিকিরিত করে এগিয়ে আসতে লাগলো আমার কাছে। হঠাৎ লক্ষ্য করলাম পিছনে লুসি হাসছে ভয়ঙ্করভাবে, আর ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আসছে সুতীক্ষ্ণ দুটি কৃন্তক দন্ত, আর ওর চোখ ধাঁধিয়ে দেওয়া রূপটি ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে এক কুৎসিত হিংস্র রক্তপায়ী ভ্যাম্পায়ারে। এক ভয়ঙ্কর স্বরে হেসে উঠেও বলে উঠল, আর্থার, এই কাসেলে এখানে ঢোকাটা সহজ, কিন্তু বেরোনোটা আমার প্রভুর হাতে। তিনি সর্বেশ্বর্বা, রাজা, আমাদের রাজা। আজ থেকে তিনি তোমারও রাজা হবেন। না না আর্থার, ছটফট করো না, করে কোনো লাভ হবে না। ভুলে যাচ্ছ, এটা তোমার সভ্য আধুনিক এডিনবার্গের বাংলো নয়। এটা স্কটল্যান্ডের অভ্যন্তরে পাহাড়ি গিরিখাতের মধ্যে একটা লুকোনো ক্যাসল, যেখানে তোমার সভ্য জগতের আইন চলে না। চলে অন্ধকারের প্রভু, আমাদের সম্রাটের আদেশ, যা মানতে তুমিও বাধ্য। হ্যাঁ, আজ তোমার অভিষেক হবে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে। আজ থেকে তুমিও আমাদেরই একজন হবে, আর্থার আমাদেরই একজন হবে। ততক্ষণে ওই ভয়ঙ্কর কথাগুলো কেমন করে যেন আমার মর্মভেদ করে ফেলেছে, আর সাথে সাথেই এতক্ষণ ধরে ঘোর লাগা ভাবটাও ছিন্ন হয়ে গেল। ইতিমধ্যেই দুজন রূপসী নারী পরিণত হয়েছে রক্তলোলু ভ্যাম্পায়ারে। আর দেরি করা ঠিক হবে না। মুহূর্তের মধ্যে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে কোমরে কুজে রাখা রূপোর কিলটা বের করে ঢুকিয়ে দিলাম ডরথির বুকে। পকেট থেকে কিছুটা স্যাক্রিমেন্টাল ব্রেডের গুঁড়ো ছুঁড়ে মারলাম লুসির দিকে। প্রচন্ড এক পরিত্রাহী চিৎকারে ভরে গেল সমগ্র ক্যাসেলটা। এটা তুমি ঠিক করলে না আর্থার। প্রভু কিন্তু তোমায় ছাড়বে না। মনে রেখো আর্থার, প্রভু কিন্তু তোমায় ছাড়বে না, মনে রেখো। বাকিটা বলার সুযোগ পেল না সে। ধূমকেতুর মতো কোথা থেকে যেন অ্যান্টনি এসে লুসির পেছনে এসে বিদ্ধ করেছে আরো একটা রূপোর কিল। মুহূর্তে দুই ভ্যাম্পায়ারের আর্ত চিৎকারে ভরে উঠল চারিদিকটা। আমাদের পরিকল্পনার প্রথম ধাপটি সুচারুরূপে সম্পন্ন হয়েছে বুঝতে পেরে খুশিতে মনটা ভরে উঠল আমার। ক্যাসেল থেকে বেরিয়ে লোকালয়ে গিয়ে আমরা দুজনে এলাকার সবচেয়ে প্রসিদ্ধ চার্চের ফাদারের সঙ্গে দেখা করে সবটা বলেছিলাম। উনি চমকে উঠেছিলেন আমাদের কথা শুনে। তারপর আমাদের হাতে দুটো রূপোর কিল, কিছুটা স্যাক্রিমেন্টাল ব্রেডের গুঁড়ো আর হোলি ওয়াটার দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, যদি ওদের শেষ করতে পারো তবে প্রভু যিশু এবং মাদার মেরি তোমাদের অনেক আশীর্বাদ করবেন। শয়তানের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করার তোমাদের সকল রকম চেষ্টা করতে হবে। আশীর্বাদ করি, সফল হও।
এমন সময় আরো একটা ভয়ার্ত চিৎকারে আমাদের গায়ের লোম সব খাড়া হয়ে উঠল। কি ব্যাপার? এটা তো ডায়ানার গলা। তবে কি ওর কোনো ক্ষতি করলো ড্রাকুলা? সর্বনাশ! আমরা দূরদার থেকে ঘর থেকে বেরিয়ে ছুটে এলাম ডায়ানাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সেই ঘরে। ঘরের সামনে এসে দেখি ডায়ানা ঘরে নেই। এমন সময় আবার এক সুতীব্র আর্তচিৎকার সমগ্র ক্যাসেলে প্রতিধ্বনিত হয়ে গেল। এদিক ওদিক ছুটতে ছুটতে আমরা ছাদে উঠে এলাম কোনো রকমে। ছাদে উঠে এসে যা দেখলাম তাতে আমার পা হঠাৎ আটকে গেল পাথরের মেঝেতে। আকাশে গোল চাঁদ উঠেছে, কোথাও একটুকু মেঘের চিহ্ন মাত্র নেই। সেই চাঁদের আলোয় স্পষ্ট একটা সিলুয়েট ফুটে আছে আমাদের থেকে হাত 10 দূরে ছাদের গার্ডওয়ালের ধারে। পরিষ্কার শুনতে পাচ্ছি একটা রক্ত জল করা শব্দ। আমি দূর থেকেও স্পষ্ট বুঝলাম শেষ রক্ষা আমরা করতে পারিনি। রক্ত পিশাচটা তার মরণ কামড়টা ঠিক বসিয়ে দিয়েছে নিজের শিকারের উপরে। অবস্থা বুঝতে পেরে চিৎকার করে উঠল অ্যান্টনি, ডায়ানা, ডায়ানা, মা আমার ডায়ানা। আর সেই চিৎকার শুনে রক্ত লাল চোখ দুটো তুলে তাকালো পিশাচটা। তারপর ডায়ানাকে ছেড়ে দিয়ে 2 হাত প্রসারিত করে হাসতে লাগলো এক অপার্থিব স্বরে। সাথে সাথে আমাদের চমকে দিয়ে আমাদের খুব কাছ থেকে আরো 2টো প্রাণী একসাথে ডেকে উঠল। ড্রাকুলার অন্যতম সহচর নেকড়ে। চাঁদের আলোয় ওই বিভৎস দৃশ্য আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না। কি বলেছিলাম আমায় আটকাতে পারবি না। আমি ঠিকই নিজের শিকার নিজে করে নেব। তোরা আমার 2জন সঙ্গিনীকে মেরে ফেলেছিস, কিন্তু এখন থেকে এই ডায়ানা আমার সব কিছুর সঙ্গী হবে। আমার নতুন ওয়াইফ, ওর সাথে এখন আমার জন্মান্তরের বন্ধন তৈরি হয়েছে, রক্তের বন্ধন তৈরি হয়েছে। শয়তান, তুই আমার মেয়েকে শেষ করে দিলি। আমি তোকে ছাড়বো না তোকে। অ্যান্টনির রাগে শোকে দুঃখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যায় ড্রাকুলার দিকে। কিন্তু হায়, ও ভুলে গিয়েছিল ওই রক্তলোলুপ পিশাচের সামনে রয়েছে 2টো ভয়ঙ্কর হিংস্র নেকড়ে। তারা মুহূর্তের মধ্যে চাপিয়ে পড়ে অ্যান্টনির ওপর, আর চোখের নিমেষেই বয়সের ভারে নুয়ে পড়া শরীরটা ছিন্ন ভিন্ন করে দিল কয়েক মুহূর্তে। আমাকে কেউ মারতে পারে না, আমি মরি না। আমাকে মারতে চাওয়ার চেষ্টা করা বৃথা। আমি যেখানে থাকি সেখানে তোদের ওই ভগবানের আদেশ চলে না। এখানে আমি আমার ভগবান, আমি রাজা, আমি সর্বময় কর্তা। এসো, আমাকে তোমার প্রভু বলে স্বীকার করে নাও। এসো, তুমি যদি স্বইচ্ছায় আমার কাছে আসো তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। শুধু আমাদের এক রক্তের সম্পর্ক স্থাপন হবে। এসো, আমার কাছে এসো, এসো। কথাটা বলেই সেই পিশাচটা পুনরায় 2 হাত বাড়িয়ে হাসতে লাগলো অদ্ভুতভাবে। সামনে চলা ঘটনাবলীর জন্য আমার সর্বাঙ্গ তখন প্রচন্ড রাগে জ্বলছে। ও যদি আধার সম্রাট হয়ে থাকে, আমার কাছেও আছে প্রভু যিশু ও মাদার মেরির আশীর্বাদ। দেখিও কত বড় অ্যান্টি ক্রাইস্ট। পিশাচ নিধন করেই ছাড়ব। এক হাতে পকেট থেকে স্যাক্রিমেন্টাল ব্রেডের গুঁড়ো বার করে অন্য হাতে রূপোর কিল নিয়ে প্রবল বেগে ছুটে গেলাম ড্রাকুলার দিকে। হিংস্র নেকড়ে 2টো অসহায় অ্যান্টনির মৃতদেহ সাবার করতে ব্যস্ত ছিল, তাই আমার ছোটায় অতটা গুরুত্ব দিল না ওরা। আমি যখন শয়তানটার একদম কাছে চলে এসেছি, মুখ নামিয়ে আমার দিকে তাকালো, আর তারপরেই আমায় ওইভাবে ছুটে আসতে দেখে মুহূর্তখানেক হতবাক হয়ে গেল। আর আমি সেই সুযোগে বাঁ হাতে ধরা স্যাক্রিমেন্টাল ব্রেডের গুঁড়োটা ছুড়ে দিলাম ওর দিকে।
সাথে সাথেই একটা অভাবনীয় ব্যাপার ঘটল। পবিত্র বস্তুটা ওর সংস্পর্শে আসতেই দপ করে আগুন জ্বলে উঠল। কিছুটা ভেবাচেকা খেয়ে বিষয়টা যতক্ষণে বুঝতে পারলো, ওর সমগ্র দেহটা আগুন লেগে গেছে। আমি তবু সেই আগুন তোয়াক্কা না করে ওর পার্থিব শরীরটায় যা এতদিন ও দখল করেছিল তার বুকে রূপোর কিলটা অমূল বিদ্ধ করলাম। সাথে সাথেই একটা হাড় হিম করা পরিত্রাহী আর্তচিৎকার সমগ্র জলাভূমিতে ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তে একটা কালো ধোঁয়া ড্রাকুলার পার্থিব শরীর ছেড়ে বেরিয়ে এলো, আর প্রবল একটা ধাক্কায় আমি ছিটকে পড়লাম বহু দূরে। নেকড়ে দুটো ততক্ষণে উধাও হয়ে গেছে কোথাও। সেই কালো ধোঁয়াটি রূপ নিল একটা বিশাল বাদুরের। আমি মরি না, মরতে পারি না, আমি শুধু দেহ বদল করে থাকি। আমি পিশাচ, যে মানুষের মধ্যে বেঁচে থাকি। আজ এই দেহটা ধ্বংস হলেও আবার আমি অন্য কোনো জায়গায়, অন্য কোথাও গিয়ে আশ্রয় নেব। আর আমার এই সূক্ষ্ম দেহ যতদিন থাকবে বীরের মধ্যে মিশে, ততদিন আমার রক্ত তৃষ্ণা মিটিয়ে যাব। এখানেও আমি আমার বীজ বপন করে গেলাম। আমার ধারণ করা শরীরটা শেষ করতে পারলেও আমাদের শেষ করতে কখনোই পারবি না তুই। তাই আবার দেখা হবে তোর সাথে অন্য কোথাও, অন্য কোন রূপে। বলে সে বিশাল ডানা বিস্তার করে চাঁদের দিকে উড়ে গিয়ে মিলিয়ে গেল অন্ধকার আকাশের মধ্যে। সামনে পড়ে রইল অ্যান্টনির ছিন্ন ভিন্ন দেহ আর ডায়ানার মৃত প্রায় শরীরটা। ডায়ানাকে দেখে ড্রাকুলার শেষ কথাগুলো বুঝতে পারলাম। ঝলমলে চাঁদের আলোয় দেখলাম ডায়ানার প্রায় রক্তশূন্য ফ্যাকাশে মলিন মুখটা। ঘাড়ে তখনও দুটো দাঁতের দাগ স্পষ্ট ফুটে রয়েছে। মেয়েটাকে এর আগে ভালো করে কখনো লক্ষ্য করিনি। ওর কাছে গিয়ে কোলে তুলে নিলাম ওকে। সুন্দর চাঁদপানা মুখে তখন মৃত্যুর কালো ছায়া নামছে ধীরে ধীরে। ওই অবস্থায় বহু কষ্টে ডায়ানা বলল, আর্থার আমায় মেরে ফেলুন, যেভাবে ওই পিশাচটাকে মারলেন। প্লিজ, আমি চাই না পিশাচ হয়ে বেঁচে থাকতে। মেরে ফেলুন। ডায়ানার কথাগুলো শুনে আমার কষ্টে বুকের ভেতরটা মুচড়ে উঠল, চোখ ফেটে জল এলো। সত্যি এত কষ্ট সত্ত্বেও এই কথাগুলো কি করে বলতে পারলো মেয়েটা? ডায়ানা আবার বলল, কি হলো আর্থার? আমাকে মারুন না প্লিজ, মেরে ফেলুন, প্লিজ মেরে ফেলুন। হে প্রভু যিশু, কি পাপ করেছি? তুমি পারলে না, এই মেয়েটাকে রক্ষা করতে পারলে না? আর্থার, দেরি করবেন না, মেরে ফেলুন আমার। আমি চাই না পিশাচ হয়ে বেঁচে থাকতে, বাঁচতে চাই না, আমি একদম চাই না। মেরে ফেলুন, আমি মেরে ফেলুন। আমি কাঁদতে কাঁদতে সামনে পড়ে থাকা রূপোর কিলটা তুলে নিলাম। পিশাচকে মারার মূল্য এত বড় কিছু দিতে হবে সেটা আমি সত্যিই আগে ভাবিনি। তারপর চোখটা বন্ধ করে ডায়ানার বুকে হৃৎপিণ্ড বরাবর ঢুকিয়ে দিলাম কিলটা। জানি না সেটা হৃৎপিণ্ড ভেদ করতে পারলো কিনা, কিন্তু ডায়ানার শেষ কথাগুলো শুনে আমার হাতটা থমকে গেল। চোখ খোলো,
চোখ খোলো আর্থার, দেখো আমার দিকে। সামনের জন্মে আবার আবার দেখা হবে বন্ধু, কথা দিলাম। আমি আর থাকতে পারলাম না। ডায়ানার প্রাণহীন শরীরটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম। ডায়ানা আর অ্যান্টনির শরীর দুটো বহু কষ্ট করে কবর দিলাম এখানে। তারপর ক্যাসেলে এসে ঘরে বসে এই ডায়েরি লিখছি। কষ্ট হলেও এই কথাগুলো জানাতেই হবে সবাইকে, কারণ ড্রাকুলার এই কথাগুলো এখনো আমার কানে বাজছে। আমি মরি না, মরতে পারি না, আমি শুধু দেহ বদল করে থাকি। আমি পিশাচ, আর আমার এই সূক্ষ্ম দেহ যতদিন থাকবে ভিড়ের মধ্যে মিশে, ততদিন আমার রক্ত তৃষ্ণা মিটিয়ে যাব। তাই আবার দেখা হবে তোর সাথে অন্য কোথাও, অন্য কোন রূপে, অন্য কোথাও, অন্য কোন রূপে, অন্য কোন রূপে। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।